প্রকৃতিকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা আমাদের হাতে নেই। মানব সভ্যতা বিকাশের শুরু থেকেই প্রকৃতির সাথে সাম্যাবস্থা বজায় রেখে তার ব্যাপ্তি নিশ্চিত করেছে। আর সংকটের এই সময়ও প্রকৃতির সাথে সাম্যাবস্থা বজায় রাখতে হবে। প্রকৃতি যেহেতু কিছুটা বৈরী, তাই আমাদের নিজেদের সচেতন হতে হবে। সংকটের এই সময়টায় নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত যেমন ধুতে হবে, নিয়মিত অভ্যাসে মাস্ক পরবার অভ্যাসটি সংযোজিত করলেই এই যাত্রায় হয়তো সবাই মিলে রক্ষা পেতে পারবো। আর সংকটের এই সময় যদি কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মে, তবে তাই জন্যই আমাদের করোনা হেল্প ডেস্কের এই আয়োজন, যেখানে আপনারা সরাসরি ফোন করতে পারেন দেখিয়ে দেওয়া নম্বরে, কিংবা লিখে জানাতে পারেন যমুনা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে। এই ফিডটি যেখানে যাচ্ছে তার নিচে কমেন্ট আকারে, এবং যারা দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে যারা দেখছেন, দয়া করে শেয়ার করে দিবেন। তাতে করে আপনার বন্ধু তালিকায় থাকা অনেকেই হয়তো তাদের স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন। এবং আজকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে একই ধারাবাহিকতায় আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ BSMMU। আর অল্প সময়ের মধ্যেই আমাদের সাথে যুক্ত হবেন ডাক্তার শারমিন আব্বাসী, যিনি সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মরণ মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়াও ডাক্তার আবু সাইদ শিমুল আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন, শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। এবং আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি জুলহাস জুবায়ের। গত 24 ঘন্টায় আরও 32টি পরিবার তাদের স্বজন হারিয়েছেন। প্রাণহানি এই যে সংখ্যা, তা প্রত্যেকটি পরিবার কাছে কতটা শোকবহ, এটা শুধুমাত্র সেই পরিবার বলতে পারে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও 1470 জন। স্বাস্থ্য অধিদপ্তরের জানায়, করোনা এখন পর্যন্ত দেশে প্রাণহানি হয়েছে 7312 জনের। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,409টি। সেখানে শনাক্তের হার 9.38%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2167 জন। মোট সুস্থ এখন 4,39,694 জন। মৃত 32 জনের মধ্যে 23 জনই পুরুষ। প্রত্যেকের প্রতি একটাই আহ্বান, নিজের জীবনের একটি অনুষঙ্গের মতো, নিজের জীবনের একটি স্বাভাবিকতার মতো জীবাণুনাশক দিয়ে হাত জীবাণুমুক্ত করবার বিষয়টি পরিণত করতে পারেন, তবে তাহলে কিন্তু সবাই সুস্থ থাকতে পারবেন। একজন আমাদের অলরেডি প্রশ্ন করেছেন, ত্রিমা, যার বয়স 16, তিনি জানাচ্ছেন তার গেল কিছুদিন আগে জ্বর এসছে, এরপর জ্বর 2-1 দিন পরে ভালোও হয়ে যায়, কিন্তু অবাক করবার বিষয় হচ্ছে এরপর ব্যাক টু ব্যাক 2 থেকে 3 বার তার জ্বর হয়েছে এবং একই সাথে টনসিলও ফুলে গেছে। তিনি জানাচ্ছেন এটা ছাড়া আর তার কোনো সমস্যা নেই, তবে তার স্বাভাবিকভাবেই অনেক দিন ধরেই আর্থ্রাইটিস প্রবলেম আছে। তার বেশ কয়েকটি জোড়া জয়েন্ট বা হাতের কবজি এগুলো ফুলে যায়, মাঝে মাঝে ব্যথা করে। সমাধান চেয়েছেন। বয়স 16, ত্রিমার জন্য সমাধান জিজ্ঞেস করবো প্রফেসর মোস্তফা জামানের কাছ থেকে। প্রফেসর মোস্তফা জামান। জি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে বেশ কিছু কারণে তার এই জ্বর হতে পারে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাত্র বয়সটা 16। তো প্রথম যিনি বলছেন যে তার টনসিলের সেই সমস্যাটি, আমরা জানি যে টনসিলে যদি কোনো কারণে প্রদাহ হয়ে থাকে, বারবার করে ইনফেকশন হয়ে জ্বর আসতে পারে। অনেক সময় দেখা যায় যে তার আসলে যে আর্থ্রাইটিস যেটি বলছেন, এটা বাত জ্বরের কারণে কিন্তু অনেক সময় হয়ে থাকে। আমরা সেজন্য এএসও টাইটার, সিবিসি, একটি ইকোকার্ডিওগ্রাফি করতে বলবো এবং আরো কিছু একজন চিকিৎসককে দেখালে আসলে আমরা কিছু ক্রাইটেরিয়া বলে বলতে পারবো যে তার আসলে এটা কি বাত জ্বরের জন্য জ্বর আসছে নাকি অন্য কোনো কারণে। এছাড়া জুভেনাল আর্থ্রাইটিস অর্থাৎ বাচ্চাদের এক ধরনের বাত রোগ হয়ে থাকে, তার কারণে কিন্তু অনেক সময় জ্বর হয়ে থাকে। এছাড়া আমরা সিজনাল তার জ্বর, যেহেতু কোভিড সময়, আমরা অবশ্যই কোভিড টেস্ট করতে বলবো। অ্যালার্জির কারণে এই সময় অনেক সময় শ্বাসকষ্ট থেকে জ্বর হতে পারে, সেজন্য একটু সিরাম IgE অ্যালার্জির কারণে আসছে কিনা বুকের একটি এক্সরে পরীক্ষা করতে বলবো। এবং আরেকটা বিষয় কি, যে অনেক সময় দেখা যায় যে প্রস্রাব ইনফেকশন হয়ে কিন্তু জ্বর আসতে পারে। যে কোনো কারণেই হোক, কোনো না কোনো কারণে ইনফেকশন হয়ে সাধারণত জ্বর হয়। আমরা কিছুদিন আগেই বলছিলাম যে জ্বর হওয়া মানে শরীরে কোনো ইনফেকশন বা প্রদাহ এসেছে, ভাইরাস বা ব্যাকটেরিয়া হতে পারে সাধারণত, এবং স্বাভাবিক তাপমাত্রার উপরে গেলে সেটি জ্বর হয়। এবং সেটি তদন্ত করে বের করে যদি আমরা সঠিক চিকিৎসা দিতে পারি, অ্যান্টিবায়োটিক দিতে পারি, শনাক্ত করে অনেক সময় ব্লাড কালচার করতে প্রয়োজন হতে পারে। যে কোনো কারণে হোক সাক্ষাতে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে যদি উনি এমন জায়গায় থাকেন যে তার আপাতত পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন না, তাহলে আমরা বলবো যে তার একটি অ্যান্টিবায়োটিক আমরা অনেক সময় দিয়ে থাকি যদি জ্বর হলে, বিশেষ করে যদি তার টনসিলের কারণে হয়, সেক্ষেত্রে এটি তার উপকার পাবেন। যেমন সেফ 3 400 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে আগামী 7 থেকে 10 দিন খাবেন। এবং এর সাথে ঠান্ডা বা ধুলোবালি যদি তার সমস্যা হয়ে থাকে, ফেক্সোফেনাডিন ওষুধটি দিয়ে থাকি। এবং যদি তার শ্বাসকষ্ট, অ্যালার্জি থাকে, অনেক সময় আমরা স্টিম বা বাষ্প নিতে বলে থাকি। জ্বর আসলে নাপা বা ট্যাবলেট খেতে বলি। এবং এইগুলো যা যা বলছি, যদি তার পরীক্ষাগুলো আপনি করতে পারেন, তাহলে তার জন্য আরো ভালোভাবে আমরা জানতে পারবো কি কারণে তার সমস্যা হচ্ছে। তবে আবারও বলছি, কোভিড কালীন সময়ে করোনা টেস্টটি করে নেওয়া অবশ্যই ভালো, যেহেতু জ্বর আছে। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। একজন দর্শক আমাদের ফোন দিয়েছেন, ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন।
জি দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, আমার নাম শারমিন আক্তার। আমি প্রশ্ন করতেছি আমার আম্মুর জন্য। জি নিশ্চয়ই। ওনার বয়স হচ্ছে 48। 48। ওনার 2001 সালে পিটিএমসি করে, উনি ভালভের রোগী। আচ্ছা। তো এই কয়দিন উনি সুস্থ মোটামুটি, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে। 2018 সালে ওনার আবার সমস্যা হয়, ওনার ডায়াবেটিস ধরা পড়ে। আচ্ছা। তো আমরা আবার ডাক্তার দেখাই, ওনাকে ইকো করছিল, ওখানে রিপোর্টটা আমি একটু বলবো? জি নিশ্চয়ই। যে মিরাকল ভালভ, AML, PML tips and mildly self-like with restricted mobility with MBA 0.9 cm square. জি। Aortic valve, thickened aortic valve. Pulmonary valve, severe PR and tricuspid valve normal. জি। তো ওনার ওষুধগুলো হচ্ছে ডায়রেটিক, ওরাসিন কে 250, আর ডায়াবেটিসের জন্য খাচ্ছে সিটাগিল 1000। জি। রিভারক্স 2.5। আচ্ছা। আর গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে ফিনিক্স। আপনার মাইট্রাল ভালভের এখন যে অরিফিসটি কত সেন্টিমিটার স্কয়ার আছে? এখানে আছে 0.9 cm স্কয়ার। 12.9। 0.9। হ্যাঁ 0.9। জি জি 0.9। জি 0.9 আসলে এটি খুবই টাইট, অর্থাৎ আবার তার সমস্যাটা হয়েছে। অর্থাৎ তার, আমি একটু সংক্ষেপে বলি যে একটু সবার জন্য সুবিধা হবে। আমরা সাধারণত বলি ছোটবেলায় যদি কারো বাত জ্বর হয়ে থাকে, পরবর্তীতে বাত জ্বর জনিত হৃদরোগ হয়ে থাকে, অর্থাৎ হার্টের ভালভটি সরু হয়ে যায়, এবং সেই সরু হয়ে যাওয়ার কারণে 0.9 মানে একেবারে টাইট লিশন। অর্থাৎ এর কারণে কিন্তু একবার পিটিএমসি করেছিল, বেলুন করেছিল, বেলুন দিয়ে হার্টের ভালভটিকে সরু যেটা ছিল সেটাকে ডাইলেট করে দেওয়া হয়েছিল। কিছুদিন ভালো ছিল এবং কিছু ওরাসিনকে এই জাতীয় ওষুধ আমরা দিয়ে থাকি, কিন্তু এগুলো আবার যেহেতু ব্যাকটেরিয়া দিয়ে হয়, আবার পৌনপুনিক আবার অ্যাটাক হয়ে থাকে, আবার বন্ধ হয়ে যেতে পারে হার্টের সরু ভালভটি। এখন তার 0.9% সেন্টিমিটার স্কয়ার, মানে অনেক গুরুতর অবস্থায়। শুধু ওষুধে এখন কাজ করবে না, শুধু তাই নয়, এই হার্টের ভালভ সরে যাওয়াতে, মাইট্রাল স্টেনোসিস হয়ে যাওয়াতে তার পালমোনারি স্টেনোসিস নামক আরেকটি সেকেন্ডারি সমস্যা তৈরি হয়েছে, যেটা আমরা কয়েকদিন আগে বলেছিলাম যে প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন হয়ে থাকে। এই ক্ষেত্রে কিন্তু তার হার্টের যে মাইট্রাল ভালভ সেটি সমস্যা হওয়ার কারণে তার সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করছে, যার জন্য তার বুকে ব্যথা হবে, শ্বাসকষ্ট হবে, দম বন্ধ আসবে, একটু পরিশ্রম করলে বুকে ধড়ফড় করবে, বুকে ভারী আসবে, প্রচন্ড কষ্ট। এবং তার সাথে কিন্তু আরেকটি সমস্যা, তার একটি ভালভ ছিল আগে, এখন অ্যাওর্টিক ভালভ থিকেন্ড হয়ে গেছে, অর্থাৎ তার আরেকটি ভালভ ইনভলভমেন্ট হয়ে গেছে। অর্থাৎ আমরা বলবো যে ঠিক মতো যদি কেউ ভালোভাবে চিকিৎসা করে, ওষুধ গ্রহণ করে, সাধারণত এরকম হয় না। তবে তিনি কিন্তু মানে আমরা বলছিলাম যে চিকিৎসা একবার গ্রহণ করেছেন, পিটিএমসি করেছিল, কিন্তু আবার যেভাবে ওষুধগুলো খেতে হয়, হয়তো কোনোভাবে গ্যাপ পড়েছে বা 2-1 দিন বাদ পড়লেও কিন্তু মাঝে মাঝে এই ধরনের সমস্যা আবার হয়। তাকে আমি আবার বলবো এবার তার পিটিএমসি না করে তাকে সার্জারি করতে পারলে ভালো হয়। যদি বলবো যে একজন হার্টের যে সার্জন আছেন, তারা যদি সার্জারি করে দেন, তাহলে তিনি আবার আগের মতন কিছুটা আরাম পাবেন। তবে মনে রাখতে হবে, হার্টের ভালভ একবার যদি ইনভলভমেন্ট হয়ে যায়, সারা জীবন ওষুধ খেতে হয়, তার ওষুধ তো খেতেই হবে, সঙ্গে বর্তমান যে কষ্টটি হচ্ছে, যেটি লাঘব করতে চান, দ্বিতীয়বার পিটিএমসি না করে আমরা সিএমসি করি অথবা ওএমসি করি, অর্থাৎ ক্লোজ মাইট্রাল কমিউনিটিমি, অথবা ওপেন মাইট্রাল, অর্থাৎ বুক কেটে অপারেশন করে থাকি। দুটি পদ্ধতিতে আমরা করতে পারি, একটি বুক কেটে আর একটি বুক না কেটে। তবে দ্বিতীয়বার পিটিএমসি করে উপকার কম পাওয়া যায়, এবারে সার্জারি করলে তিনি উপকার বেশি পাবেন। তবে যদি সার্জারি না করেন, তার জন্য অনেক অনেক কষ্ট। আর আপাতত যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো অবশ্যই খাবেন, সেগুলো বন্ধ করবেন না। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। তিশা আমাদের প্রশ্ন করেছে, তার বয়স 18 বছর, তার মেনস্ট্রুয়াল সাইকেলের সময় প্রচণ্ড পেটে ব্যথা হয়, ডাক্তার দেখার পর তাকে নরমেস 41 দিন খাওয়ার পর আবার 3 মাস ভালো ছিলেন তিনি, তারপর আবার একই রকম অবস্থা, এবং একই সাথে তার ঠান্ডায় বিশেষ করে হাত এবং পা বিশেষ করে সবসময় ঠান্ডা থাকে। তিনি জানতে চেয়েছেন তিনি এখন কি করতে পারেন। ডাক্তার শারমিন আব্বাসী। আসলে অনেকগুলো কারণ যুক্ত থাকতে পারে জুবাইর। প্রথম কথা যে কয়েকটি বিষয়, যেমন অ্যাডমিনিস্ট্রেশনের সময় পেইন আসলে কেন হয়, এই ধরনের রিপ্রোডাক্টিভ এইজে অ্যাডমিনিস্ট্রেশনের সময় পেইনটা হয় যদি তার কোনো ধরনের ইনফেকশন থাকে জরায়ুতে, অথবা তার হচ্ছে যদি ওভারিতে সিস্ট থাকে, সেই জন্য কিন্তু এই ধরনের এখন ব্যথা যদি সাথে সাথে তাহলে মাসিক ভালো হওয়ার সাথে সাথে ব্যথাটি বাড়তে থাকে, তাহলে এটা সিস্টের জন্য হচ্ছে। এই পার্থক্যটি আসলে আগে বুঝতে হবে যে এটি আসলে কেন হচ্ছে। এটি যদি আমাদেরকে ক্লিয়ার করেন, তাহলে আমাদেরকে চিকিৎসা করা সহজ হয়। যদি ইনফেকশনের জন্য হয়, আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হবে।
আর যদি এমন হয় যেটা সিস্টের জন্য, তাহলে কিন্তু আমাদেরকে অন্য একটা হরমোনাল ম্যানেজমেন্টে যেতে হবে। আমি ওনাকে অনুরোধ করবো যে নেক্সট বার যদি উনি একটু কমপ্লিটলি আমাদেরকে হিস্ট্রিটা দেন যে ব্যথাটি আসলে কখন ভালো হয়, তাহলে আমরা প্রপারলি ট্রিটমেন্টটা দিতে পারবো। তবে এই মুহূর্তে করণীয় হচ্ছে সেরাম টিএসএইচ লেভেল, ওজিটিটি লেভেল এন্ড একটা আলট্রাসোনোগ্রাফি অফ দ্য লোয়ার অ্যাবডোমেন। এই তিনটা করে যদি কোনো কারণে সিস্ট পাওয়া যায়, তাহলে সিস্টের জন্য কিন্তু মিনিস্ট্রেশনটাকে রেগুলার করা এবং সিস্টের চিকিৎসা আমরা সাধারণত হরমোনাল ম্যানেজমেন্ট দিই, হয় কোনো ধরনের ওরাল পিল দেই বা ডায়নোজেস জাতীয় ওষুধ দিয়ে আমরা ম্যানেজ করি। আর যদি দেখি যে ইনফেকশন, তাহলে আমরা ক্লিন্ডামাইসিন, মেট্রোনিডাজল এই ধরনের অ্যান্টিবায়োটিক গুলো 7 থেকে 10 দিন দেই, যেটি হয়তো ওনাকে খুব ভালো একটা আমরা বলবো যে ট্রিটমেন্ট হিসেবে উনি নিতে পারবেন। তো যেহেতু এখানে পার্থক্য করা যাচ্ছে না, তো এই দুটো কারণকে মাথায় রাখতে হবে এবং পরবর্তীতে যদি ডিটেলসটা জানান তাহলে আমাদের জন্য সহজ হবে বাকি চিকিৎসাটি দেওয়া। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আরো একজন দর্শক আমাদের সাথে আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার নাম সাথী। হ্যালো। জি আপা, বলুন। হ্যাঁ, মানে আমার বাচ্চার বয়স 1 বছর, তো ও রেগুলার বাথরুম করে না, 3-4 দিন পর পর একদিন, আর সবসময় বাথরুম কষা হয়। আচ্ছা, ওর খাদ্যাভ্যাসটা আমাদেরকে বলুন, কি খায় ও? ও খিচুড়ি খায় আর দুধ খায়, মানে রেগুলার ওর কি পছন্দের খাবার খিচুড়ি, অন্য কোনো খাবার খাইতে চায় না, মিষ্টি ওর পছন্দ না। আচ্ছা, বুঝতে পেরেছি। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনার যদি আর কিছু জানবার থাকে। না, আমরা আর কিছু জানবার নেই। একটা জানার কথা, সেটা হচ্ছে যে গরুর দুধ খাওয়াচ্ছেন কিনা বা বাইরের ফর্মুলা মিল্ক খাওয়ান কিনা। ও এমনি পাউডার মিল্ক খাইতেছে। হ্যালো ডাক্তার আবু সাইদ শিমুল, আমি আসলে শুনতে পাইনি। উনি ওকে ফর্মুলা মিল্ক খাওয়ানো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আমরা উত্তরটি আসলে দিচ্ছি। সেটা হচ্ছে এক্ষেত্রে যেটা হয় যে ফর্মুলা মিল্ক খেলে, আমরা এই অনুষ্ঠানে অনেকবার কিন্তু বলেছি যে পায়খানাটা কিন্তু একটু শক্ত হয়ে যায়। তবে ছোট শিশুর ক্ষেত্রে আমরা বলেছি এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কারণে। বড়দের ক্ষেত্রে যেভাবে একটু দুশ্চিন্তার কারণ, যে 2-3 দিন বা 4 দিন 5 দিন পর হয়ে গেলে এটা দুশ্চিন্তার কারণ। ছোট শিশুদের ক্ষেত্রে আমরা বলবো যদি অন্য সবকিছু ঠিক থাকে, যে অনেক সময় দেখা যায় মল শক্ত হয়ে গেলে যেটা হয় যে পেট ফুলে যাচ্ছে, সে ব্যথা পাচ্ছে, এমন তো কোনো কিছু হচ্ছে না। সেটা যদি সে অন্য সবকিছু স্বাভাবিক থেকে শুধু 3-4 দিন পর পর মল ত্যাগের জন্য আসলে চিন্তা করবে না। এক্ষেত্রে আমরা বলবো যেটা 1 বছর হয়ে গিয়েছে, সে খিচুড়ি খাচ্ছে, সেহেতু আপনি ফর্মুলা মিল্কটা আপনি খুব সহজে কিন্তু বন্ধ করে দিতে পারেন। এই ক্ষেত্রে আমরা বলছি যাদের বুকের দুধটা স্বাভাবিকের চেয়ে কম, সেই তাদের ক্ষেত্রে একবার বেশি খাবেন। অর্থাৎ যে খিচুড়ি বা যে শক্ত খাবারটা দিচ্ছেন, সলিড খাবারটা, সেটা যদি এই বয়সে আপনি 3 বার দেন, সেটা 4 বার দিলেই কিন্তু তার যে টোটাল যে ক্যালোরি সেটা ঠিক হয়ে যাবে। এখানে আপনি মিষ্টি কুমড়া, পেঁপে, আঁশ জাতীয় খাবার খাবেন, বিকালে একটু ওটস এর নাস্তা দিতে পারেন, সেটা কিন্তু খুব ভালো। এই জিনিসগুলো মেনটেন করলে 90% ক্ষেত্রে ভালো হয়ে যায়। তবে আপনি খুব অল্প সময়ের জন্য, এই অনুষ্ঠানে আমরা অনেকবারই বলি 7 থেকে 10 দিনের জন্য মিল্ক অফ ম্যাগনেসিয়াম, এটা হাফ চামচ করে 2 বার একটু আপনি দেন 7 থেকে 10 দিন। কিন্তু যেই উপদেশগুলি বললাম, একটু বেশি করে পানি খাওয়ানো এবং খাদ্যাভ্যাস, সেগুলো যদি আপনি একটু মেনটেন করতে পারেন, দেখবেন যে আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে গিয়েছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। আর এই সাথে আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, বিরতির ওপারে আপনাদের আরো বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো, সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলা জুবাইর আপনাদের সাথেই আছে। সরাসরি একটু প্রফেসর মোস্তফা জামানের কাছে চলে যেতে চাই। শারমিন হক প্রশ্ন করেছেন, মোস্তফা জামান স্যারের সাহায্য চাচ্ছি। আম্মুর বয়স 50, ডায়াবেটিস আছে, করোনায় হাঁটাহাঁটি না করায় ডায়াবেটিস বেড়ে খাওয়ার পর 15.67 হয়, এখন চোখে সব কিছু ডাবল দেখছে। এমআরআই করানো হয়েছে, ব্রেনে কোনো সমস্যা নেই। ডাক্তার ট্যাবলেট সালিবিয়ন এবং মেকোলাজিন 500 মিলিগ্রাম দিয়েছেন। আজ 21 দিন, চোখে কোনো উন্নতি হচ্ছে না, সমাধান চেয়েছেন। সংক্ষেপে প্রফেসর মোস্তফা জামান সমাধান জানতে চাই আমরা। ধন্যবাদ। যদিও সংক্ষেপে বলতে পারছেন, তবে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে যে আসলে তিনি চোখে তার ডাবল দেখছে, অর্থাৎ তিনি এক চোখে দেখছে না, 2 চোখে ডাবল দেখছে, যেটা আমরা মেডিকেল পরিভাষায় বলতে ডিপ্লোপিয়া। এটি অত্যন্ত গুরুতর বিষয়। এটি যদি টেম্পোরারি হতে পারে, আবার পার্মানেন্ট হতে পারে। এর জন্য আমরা বলবো যে চোখের চিকিৎসকের সাথে অচিরে দেখা করবেন, এর নিয়ে আপনি দ্বিধা করবেন না। দ্বিতীয়ত, তার ডায়াবেটিস যেহেতু তার নিয়ন্ত্রণ নেই, সুর নিয়ন্ত্রণ নেই, এবং নিজেই বলেছেন যে 15 মিলিমিটার মার্কারি মিলিমোল মতো আছে, এটা অনেক বেশি।
আমরা সাধারণত বলে থাকি খাবার আগে 6, খাবার 2 ঘন্টা পরে 8, 3 মাসের গড় 7। তার ডায়াবেটিসের সাথে চোখের এই সমস্যার সম্পর্ক থাকতে পারে। আমি বলবো যে তিনি যে দুটি ওষুধ খাচ্ছেন, সলিবিয়ন এবং মেকোলাজিন, এগুলো আসলে আসল ওষুধ নয়। এগুলো খেয়ে এই রোগের সাথে কোনো সম্পর্ক নেই। এগুলো সামান্য একটু সাহায্য করতে পারে ভিটামিন, এগুলো এর সাথে তার যে সমস্যা তার কোনো সম্পর্ক নেই। এমনকি তিনি যে এমআরআই করেছেন তার সাথেও কিন্তু এই রোগের সম্পর্ক। তার চিকিৎসা শুরু করতে গেলে প্রথম তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে। তার জন্য কি ওষুধ খাচ্ছেন তিনি জানাননি। এমনকি ইনসুলিনের প্রয়োজন হতে পারে যদি তার সুনিয়ন্ত্রণ না থাকে। দ্বিতীয় হলো যে চোখের চিকিৎসক দেখাবেন, এটা কি ডায়াবেটিসের সাথে সম্পর্ক আছে নাকি আলাদা চোখের রোগের কারণ হচ্ছে। তবে ডিপ্লোপিয়া বা ডাবল ভিশন অত্যন্ত গুরুত্ব বিষয়, কারণ একটি জিনিস তিনি দুটি দেখছেন, একটি পেন্সিলকে দুটি দেখছেন, একটি কলমকে দুটি দেখছেন। অর্থাৎ তাকে যথাশীঘ্র সম্ভব দেরি না করে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, সঙ্গে ডায়াবেটিসের সুনিয়ন্ত্রণ আনতে হবে। এই বিষয়ে কোনো দেরি করবেন না। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার বয়স 26 বছর, আমি চলতি বলছি। জি আপা বলুন। হ্যাঁ, আমি একটু ম্যাডামের সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই, তিনি শুনছেন আপনাকে। হ্যাঁ, আমার পলিসিস্টিক ওভারি হয়েছে। আমার প্রথমে পেটে ব্যথা করতো, মানে অনেকদিন ধরাই। আমি মনে করছি ওটা হয়তো মানে এমনিতেই ব্যথা। পরে 1.5 বছর আগে আমি ডাক্তারের কাছে গেছিলাম, আল্ট্রাসাউন্ড করতে দিয়েছিল। সেখানে হচ্ছে ধরা পড়ে আমার পলিসিস্টিক ওভারি। কিন্তু ম্যাডাম ওষুধ দিয়েছিল তখন, সেই ওষুধটা খেয়ে আমার মানে শ্বাস ছিল না। পরে আবার 3 মাস পর আমি অন্য ডাক্তার চেঞ্জ করি, মানে বগুড়াতে ডাক্তার দেখিয়েছিলাম। সেখানে আমাকে ওষুধ দেয়, বিগমেট দেয়, বিগমেট 500 XR, আর হচ্ছে বায়োফল দেয়, আর হচ্ছে নটেরন দেয়। জি। আর আমার হচ্ছে 5 বছর ধরে বিয়ে হয়েছে। আমার মানে প্রেগনেন্টের জন্য আমি গেছিলাম, বলতেছিল যে এই অসুখটা থাকাকালীন মানে প্রেগনেন্ট হবে না, সেই জন্য আমাকে মানে প্রেগনেন্টের জন্য আর একটা ওষুধ দেয়, লেপটল। ডাক্তার শারমিন আব্বাসী। আচ্ছা, এখানে আমি আমাদের দর্শককে ধন্যবাদ দিব ফোন করার জন্য, এবং উনি নিজেই আসলে সরাসরি ডায়াগনোসিসটা বলছেন, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আগে একটা সময় ছিল যেটা ডায়াগনোসিস করা খুব কঠিন হতো, কিন্তু এখন রোগীরা চেম্বারে ঢুকে ইয়াং মেয়েরা আমাদেরকে বলে যে ম্যাডাম আমি এসেছি উইথ দ্য কমপ্লেন অফ দ্য পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এবং আমাদের এই আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু প্রতিনিয়ত এই বিষয়ে যে অ্যাওয়ারনেসের জায়গাটি সেটি আমরা তৈরি করার চেষ্টা করছিলাম। এখন এখানে কতগুলো ভ্রান্ত ধারণা আছে ওনার মনের মধ্যে, সেগুলো দূর করতে হবে। প্রথম কথা যেটি, সেটা হচ্ছে পিসিও হলে কারো আসলে পেটে ব্যথা হয় না। পেটে ব্যথা অন্য কোনো কারণে হতে পারে। আমরা সাধারণত ল্যাপ্রোস্কোপি যখন করি তখন আমরা দেখি যে একটা ওভারিতে পিসিও আর একটা ওভারিতে চকলেট সিস্ট, একটা ওভারিতে পিসিও আর একটা ওভারিতে পিসিও, অথবা সাথে আছে ইউটেরাসে টিউমার। অতএব এরকম কোন অ্যাসোসিয়েশন ওনার আছে কিনা যেগুলো আসলে মূলত মাসিকের সময় পেট ব্যথার কারণ, সেটা আমাদেরকে এখন এই মুহূর্তে খুঁজতে হবে। প্রথম একটি কাজ আমাদের। সেকেন্ড কাজ হচ্ছে যে এটার সাথে ওনার আর কোনো হরমোনাল ডিসঅর্ডার আছে কিনা। স্পেশালি আমরা বলি থাইরয়েড ডিসঅর্ডার এন্ড ব্লাড সুগার লেভেলটা অনেক বেশি থাকে এই ধরনের পেশেন্ট গুলো, সেটা কি অবস্থা। যদি সেখানে কোনো অ্যাবনর্মালিটি থাকে তাহলে সেটা আমাদের এই মুহূর্তে ঠিক করতে হবে। তৃতীয় হচ্ছে ওভারওয়েট থাকেন ম্যাক্সিমাম নারী যারা আছেন, তাদেরকে ওয়েট কমানোর জন্য আমরা বলি যে একটু কার্বোহাইড্রেট রেস্ট্রিক্ট করেন, ভিটামিন সি, ভিটামিন ই যুক্ত খাবার, ক্যালসিয়াম, ভিটামিন ডি যুক্ত খাবারগুলো বাড়ান, সবজি খান, ফ্রুটস খান, এবং আপনারা চেষ্টা করবেন যে 2 বেলা যদি সবজি খান আর 1 বেলা আপনারা ডিম বা ডিমের তৈরি খাবার খেলেন, ভাতটাকে যদি অ্যাভয়েড করা যায়, রুটিটাকে অ্যাভয়েড করা যায়, এটা যদি করতে পারেন তাহলে ভালো। অনেকে বলেন যে আমরা কিটো ডায়েট নিতে পারবো কিনা, এটা আমরা টোটালি ডিসকারেজ করি। পিসিও রোগী কিটো ডায়েট নেওয়ার কোনো ধরনের প্রয়োজন নাই। তারপরে যে সমস্যাটি আসছে, উনি স্পষ্ট করে বলেছেন যে পিসিও আছে তাই প্রেগন্যান্সি হবে না। পিসিও মোর দ্যান 92%, 93% পুরো পৃথিবী জুড়ে গবেষণা এবং আমাদের রোগীদের ক্ষেত্রে প্রেগন্যান্সি অবশ্যই হয়, না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে আমাদেরকে চলতে হবে। বডি ওয়েট যদি শুধুমাত্র যা ওয়েট আছে ওভারওয়েট তার থেকে 5 কেজি কমে, মাসিক রেগুলার হয়, স্পন্টেনিয়াস প্রেগন্যান্সি হয়। আর পিসিওর মেইন প্রবলেম হচ্ছে ডিম ফোটে না, এই জন্য প্রেগন্যান্সিটা হয় না। সেই জন্য আপনাকে লেট্রল ওষুধটা দেওয়া হয়েছে। এটা যদি আপনি নিয়ম অনুযায়ী 3 মাস খান, তারপরেও যদি কাজ না হয়, তারপরে চিকিৎসা কিন্তু লেট্রলের সাথে আবার হচ্ছে ইনজেকশন দেওয়া। ইনজেকশনে যদি কাজ না হয়, তারপরে চান্স যেটি আছে সেটি হচ্ছে ল্যাপ্রোস্কোপি। অর্থাৎ স্টেপ ওয়াইজ আমাদেরকে আগাতে হবে। বাই দিস টাইম হাজবেন্ডের কোনো প্রবলেম আছে কিনা অনেক দেখতে হবে। আগে আমরা এই জায়গাটা পাত্তা দিতাম না, এখন আমরা দেখেছি অনেক পিসিও রোগীও আসে সাথে হাজবেন্ডের সিমেনও প্রবলেম, তখন দুটো প্রবলেম মিলে 100% প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। অর্থাৎ সেই জায়গাটা যদি আমরা ইভালুয়েশন করে আমাদেরকে জানান হাজবেন্ডের সেভেন অ্যানালাইসিস রিপোর্টটা, তাহলে আরেকটু পরিষ্কার করে দেওয়া হবে। তবে যে ভ্রান্ত ধারণাগুলো আছে, আমার ধারণা যে আপনার ভুল দূর হয়েছে, যে বাচ্চা হবে না, হবে, ওয়েটটা একটু কমাতে হবে, এবং
ব্যথার কারণটা অন্য কোনো কারণে আছে কিনা সেটা খুঁজতে হবে। তাহলে আমরা আশা করছি যে ফিউচারে আসলে প্রেগন্যান্সি হওয়া খুব একটা কঠিন হবে। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক, আপনি যদি আমাকে শুনে থাকেন তাহলে আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। নাম তানিয়া সুলতানা। হ্যাঁ আপা বলুন। আমার ছেলের 8 মাস বয়স। তো কি নাম ওর? ওর মোহাম্মদ ওমর। ওমরের কি হয়েছে বলুন। ওর আজকে 15-20 দিন হলো ঠান্ডা, তো ওকে মানে প্লাজমা ওষুধ খাওয়াচ্ছি আর কি। আচ্ছা। এখন মাঝখানে কম ছিল, এখন আবার মানে ঠান্ডা পড়াতে আবার ঠান্ডাটা বেড়ে যায়। তো প্লাজমা চলতেছে, এখন আমি মানে কি করতে পারি? অ্যান্টিবায়োটিক কি দেওয়া যাবে? এটা কি আপনার প্রথম সন্তান? না না, এটা তার মানে বাচ্চাদের ঠান্ডা লাগার অভিজ্ঞতা আপনার বিগত দিনেও আছে? জি জি। ডাক্তার আবু সাইদ শিমুল, বাচ্চার কি জ্বর আছে কিনা? মানে 4-5 দিন ছিল, তো না উনি কি লাইনে আছেন? হয়েছিল। 4-5 দিন ছিল। ডাক্তার আবু সাইদ শিমুল, 4-5 দিন বাচ্চার জ্বর ছিল? নাপা দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, নাপা দিছি, সাথে আমরা প্লাজমা বুঝতে পেরেছি। দিয়েছিলাম। আমাদের উত্তরটি শুনুন। আপনাকে জি 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 ধন্যবাদ আপনাকে তানিয়া। আপনি ফোন করেছিলেন আপনার বাচ্চা ওমরের জন্য। সেটা হচ্ছে এই সময় কিন্তু একটু শীত তো পড়েছে, সেজন্য একটু ঠান্ডাটা লাগছে। আপনি কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন যে প্রথম কয়েকদিন জ্বর ছিল, এখন জ্বরটা সেরে গিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা কোনো ইনফেকশন না, এটা হচ্ছে ভাইরাস জনিত। ব্যাকটেরিয়া জনিত হলে জ্বরটা অনেক বেশি থাকতো, 102-3 এরকম থাকতো, এবং সহজে যেত না। কিন্তু যেহেতু কয়েকদিন জ্বর ছিল এবং চলে গিয়েছে, তাহলে বুঝতে হবে যে এটা হয় অ্যালার্জি জনিত কিংবা ভাইরাস জনিত আসলে এই রোগটা হচ্ছে। সুতরাং যেহেতু অ্যালার্জি কিংবা ভাইরাস, এক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো আসলে প্রয়োজন হবে না। এই সময় যেটা হয় যে এই সর্দিতে যেতে একটু হলে সময় লাগে, একটু শীত যেহেতু পড়েছে, আবার অনেকের দেখা যায় যে অ্যালার্জির কিছু সমস্যা থাকে, সেই ক্ষেত্রে একটু যেতে সময় লাগে। যেতে সময় লাগলে যে একবার অ্যান্টিবায়োটিক দিতে হবে তা না। এই মুহূর্তে যেটা করবেন আপনি, আমরা এই অনুষ্ঠানে অনেকবারই বলেছি যে ঠান্ডা, ধুলাবালি, মশার কল এগুলি থেকে একটু দূরে রাখতে হবে। কোনো খাবার থেকে তার অ্যালার্জি হচ্ছে কিনা সেটা একটু খেয়াল রাখবেন। বেডরুমে বা শোবার ঘরে আপনি যেটা করবেন যে আঁশযুক্ত খেলনা, আঁশযুক্ত কার্পেট এগুলি রাখবেন না। যারা বাচ্চাকে লালন পালন করবেন একটু সাবান দিয়ে হাত ধোবেন। এই মুহূর্তে আপনি কয়েকটা ওষুধ দিতে পারেন। অ্যান্টিহিস্টামিন বিভিন্ন ধরনের রয়েছে বাজারে, যেটা সিনামিন, এই সিরাপটা আপনি একটু খাইয়ে দিতে পারেন 2 ml করে কিংবা হাফ চামচ করে। এটা 3 বার যদি আপনি 5-7 দিন খাওয়ান, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তার সাথে সাথে যদি আপনি একটু নরসল নেজাল ড্রপ দেন, এই দুটো ওষুধ যদি আপনি একটু গ্রহণ করেন, প্লাজমা এই মুহূর্তে প্রয়োজন হবে না। যদি তার এমন হয় যে না প্রায় ঠান্ডা কাশি লেগে থাকছে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র বলি। যদি তেমন হয়ে থাকে যে তার হ্যাঁ ঘন ঘন কয়েকদিন পর পরে লাগে, তখন আপনি প্লাজমা সিরাপটা আমরা বলছি 3 মাস পর্যন্ত দিবেন। কিন্তু সেটা যদি না হয়ে থাকে, এবারে প্রথম লাগলো, তাহলে প্লাজমার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু শিশুদের ক্ষেত্রে বলছি বেশি বাড়তি ওষুধের আসলেই প্রয়োজন নেই। আপনি সিনামিন ওষুধটা খাবেন আর নরসল ড্রপটা নিন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা কিন্তু পুরোপুরি ভালো হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, আমরা ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জুবায়ের। তাই নাকি? হ্যাঁ জি বলুন। আমার মেয়ের জন্য একটু কথা বলতে চাচ্ছি। নিশ্চয়ই। কি নাম ওর? আমার মেয়ের নাম জুনাইরা। জুনাইরা, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। জি বলুন। হ্যাঁ, ওই আমার মেয়ের বয়স হচ্ছে 4 বছর 9 মাস। সে মানে হাঁটা শুরু করেছিল, একটু দেরিতে হাঁটা শুরু করছিল। আচ্ছা। আর যখন থেকে হাঁটা শুরু করছে তখন দেখতেছে সে ওই পায়ের গোড়ালি বসাতে পারে না। হ্যাঁ, পায়ের আঙ্গুলের উপর ভর করে হাঁটে। আচ্ছা, ওটা একটু সমস্যা। তবে আমি ডাক্তার দেখাইছি, ওনারা ওই একটু দিয়েছিলেন, মানে ব্যায়াম করানোর জন্য বলছিলেন। ব্যায়াম করাচ্ছি আর কি, থেরাপি দিচ্ছি। তাতে কি কিছুটা অবস্থার উন্নতি হয়েছে? কোনো ধরনের উন্নতি দেখতেছি না। আচ্ছা, কতদিন ধরে থেরাপি দিচ্ছেন? প্রায় 2 বছর যাবত। আচ্ছা, 2 বছর ধরে থেরাপি দিচ্ছেন। ডাক্তার আবু সাইদ শিমুল, আচ্ছা সেটা হচ্ছে আপনি কি ওই গোড়ালির কোনো এক্সরে করিয়েছিলেন কিনা? না, কোনো এক্সরে করানো হয়নি। ওই একটা বেল দিয়েছিল পায়ে লাগানোর জন্য, বেল ইউজ করতেছি, কিন্তু কোনো মানে ইমপ্রুভমেন্ট নাই। তবে একটা ট্যাবলেট দিয়েছিল খাওয়ানোর জন্য, ওই ব্যাকলোপেন আর কি, ব্যাকলোপেন দিয়েছিল। ওগুলো খাওয়াইছিলাম প্রায় 6 মাসের মধ্যে। আপনি কি কোনো অর্থোপেডিক সার্জন দেখিয়েছিলেন? তো উনি দিয়েছিলেন ওই ব্যাকলোপেন ট্যাবলেট দিয়েছিলেন। এটা খাওয়াইছিলাম। উত্তরটা কি উনি কি সংযুক্ত আছেন? উনি যুক্ত আছেন আমাদের সাথে, আমরা উত্তরটা এখনই নিতে চাই। জি, আমরা কি জুবাইর উত্তর? জি, আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে আসলে ব্যাকলোফেন যে টাইপের সে ট্যাবলেট আর কি।
হ্যাঁ, আমরা উত্তরটা আসলে দিচ্ছি, আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, ব্যাকলোবেন টাইপের যে ট্যাবলেট গুলো বড়দের সাধারণত দেওয়া হয়, বাচ্চাদের ক্ষেত্রে খুব অল্প ক্ষেত্রে আমরা দিলে খুব অল্প সময়ের জন্য দিই। এত 2 বছর ধরে কিন্তু আসলে দেয়াটা আমার মনে হয় খুব বেশি সমীচীন হবে না। এইসব ক্ষেত্রে যেটা হয় যে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে চিকিৎসকের কাছে গিয়ে হয়তো রেগুলার যেটা চেক আপ ফলো আপ সেটা অনেক সময় হয়তো করা হয়ে ওঠে না। এখন করোনার কালে তো আরো এটা অসম্ভব। সেই জন্য জুনিয়রের জন্য আমাদের যেটা উপদেশ হবে সেটা হচ্ছে একটু যদি গোড়ালির একটা এক্সরে করতে পারেন, এক্সরে অ্যাঙ্কেল জয়েন্ট, সেটা যদি একটু করেন বোথ ভিউ, তাহলে আমরা বুঝবো যে আসলে কোনো সমস্যা রয়েছে কিনা। শিশুদের ক্ষেত্রে কিন্তু এটা খুব কমন, সেটা হচ্ছে অভ্যাসবশত, যে ছোটবেলায় সে যেভাবে হাঁটা শিখেছে এলো, অনেক ক্ষেত্রে দেখা যায় ওয়াকার ব্যবহার করলেও কিন্তু এটা হয় যে সেটার কমপ্লিট ব্যালেন্সটা সে পায় না। এটা কিন্তু একটা অভ্যাসবশত হতে পারে। এইটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে তাকে। সে যখন হাঁটছে তাকে খেয়াল করে তাকে বলা যে না তুমি গোড়ালিটা দাও, ঠিক মতো মাটির সাথে লাগাও, সেটা একটু আসলে আপনি খেয়াল করবেন। আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এখন ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব কিন্তু খুবই কমন, সেটা একটু আপনি দেন। 4 বছর বয়স আমরা বলবো প্রথম দিকে ডেফল এই সিরাপটা 1 চামচ করে 2 বার আপনি 1 মাস দেন, 1 মাস যাওয়ার পরে 1 চামচ করে 1 বার দিবেন। সেই সাথে ক্যালজুবেন বা ক্যালবোজেয়ার 250 মিলিগ্রামের অনেক ধরনের ক্যালসিয়াম রয়েছে যেগুলি চুষে খাওয়া যায়, সেটা যদি একটু চুষে খায় রাতে ঘুমের আগে, যদি একটু 1 গ্লাস দুধ খায় গরুর দুধ, তাতে কিন্তু ক্যালসিয়াম রবে। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দিলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এর ক্ষেত্রে উন্নতি লাভ করছে। যদি সে স্পেসিফিকলি ব্যথা বলে তাহলে নাপা বা এইস যে কোনো ধরনের প্যারাসিটামল আপনি 2 চামচ খাইয়ে দিতে পারেন। আর এরপরে আপনি এক্সরে করে যদি আমাদেরকে জানান তাহলে আমরা স্পেসিফিকলি আপনাকে বলতে পারবো আর কি কি এটা সমাধান সম্ভব। তবে বেশিরভাগ ক্ষেত্রে ক্যালসিয়াম ভিটামিন ডি দিলে দেখবেন যে ভালো হয়ে গেছে। একটু আশ্বস্ত করেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা জুনাইরা সে অন্য বাচ্চাদের মতোই আবার আগের মতো করে হাঁটবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। আর এর সাথে আমরা আরও একটা বিরতিতে যাচ্ছি, তবে বিরতির পর যখন ফিরে আসবো, সারওয়ার পারভেজ এবং সালমান হাবিব দুটো প্রশ্ন করেছেন আমাদের। সংক্ষেপে প্রশ্ন দুটোর উত্তর নেবার চেষ্টা করবো প্রফেসর মোস্তফা জামানের কাছ থেকে। তবে তার আগে ছোট বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি। দর্শক, আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসা এবং উত্তর নিয়ে নিয়মিত আয়োজন করোনা হেলথ ডেস্ক দেখছেন আপনারা, জুলহাস জুবাইর সাথেই আছি। সারওয়ার পারভেজ আমাদেরকে প্রশ্ন করেছেন কোভিড রেজাল্ট নিয়ে। পজিটিভ এসছে 14 ডিসেম্বর 2020-এ, HRCT less than 1%, involvement and other test report are normal, taking below medicines Maxclave 625, Bizuran 5/20, Monasten, Bicozin, Docopa, Fexo 120, Derice 40,000. In addition, doctor has advised me to take Alexa 60 injection, but not yet taken. Please advise whether I should go for the injection Rivaroxaban to minimize the risk. Waiting for your reply. এবং একই সাথে সালমান হাবিব বলেছেন একজন প্রবাসী, তিনি 9-10 দিন ধরে খাওয়ার দাওয়ার সব গন্ধ পাচ্ছেন না, তিনি সমাধান জানতে চেয়েছেন। প্রফেসর মোস্তফা জামান। জুবাইর, দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সারওয়ার পারভেজ যিনি প্রশ্ন করেছেন তিনি খুব সুন্দর করে লিখেছেন, এবং এই ধরনের একটি জটিল প্রশ্ন যে আমাদের করেছেন, এর থেকে আমরা বুঝতে পারি আমাদের যে আজকের যে অনুষ্ঠান করোনা হেল্প ডেস্ক, এটি মানুষের কাছে একটি বিশ্বাসযোগ্য অনুষ্ঠান হয়ে উঠেছে। কারণ আমরা তিনি যে ওষুধগুলো লিখেছেন তার মধ্যে আমরা ভিটামিন আছে, অ্যান্টিবায়োটিক আছে এবং আরো অন্যান্য ওষুধ আছে, প্রেশারের ওষুধের বাইজরন খাচ্ছেন, সবই খাচ্ছেন। কিন্তু একেবারে শেষের দিকে তিনি উল্লেখ করেছেন যেহেতু তিনি কোভিড পজিটিভ রোগী, ইনজেকশন অ্যালেক্সা এটি আসলে এবং রিভারক্সাবান, এই দুটি ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি। যখন কোনো করোনা পজিটিভ রোগী গুরুতর হয়ে ওঠে, চিকিৎসক যখন তাকে হাসপাতালে ভর্তি করতে বলেন, অর্থাৎ তার যখন আমরা বলি যে তার অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, অথবা যদি চিকিৎসক মনে করে থাকেন তাকে হাসপাতালে ভর্তির জন্য অ্যাডভাইস দিয়ে থাকেন, তখনই আমরা অ্যালেক্সা বা লো মলিকুলার হেপারিন অর্থাৎ রক্ত পাতলা করার জন্য এই ওষুধটি দিয়ে ইনজেকশনটি নাভির চারদিকে দিয়ে থাকি, যেটি সাধারণত আমরা হাসপাতালে ভর্তি রোগীকে দিয়ে থাকি। এবং অর্থাৎ যখন কোভিড কোয়াগুলোপ্যাথি, যে ধরনের সমস্যা আমরা বলি রক্ত জমাট বেঁধে পালমোনারি এম্বোলিজম করতে পারে, এরকম ধরনের সিচুয়েশনে আমরা এই ওষুধটি ইনজেকশন নাভির চারপাশে ব্যবহার করতে পারি। কিন্তু কোন কোন রোগী বলে থাকে আমি হাসপাতালে ভর্তি হব না, আমার বাড়িতে ডাক্তার আছে, আমার বাড়িতে সিস্টার আছে, কেউ না কেউ বাড়িতে দেবে, তখন তাদেরকে ইনজেকশনটি বাড়িতে অন রিকোয়েস্টে তাকে বাড়িতে দেওয়া হয়, বা আমাদের অনেক প্রফেসর আমাদের মাধ্যমে ইনজেকশন তারা বাড়িতে দিচ্ছেন। যখন কোন রোগী অ্যালেক্সা বা এরকম ইনজেকশন নিতে পারেন না, তাদেরকে আমরা, এটি গাইডলাইন নির্ভর, সারা বিশ্বব্যাপী যে গাইডলাইন এসেছে কোভিড চিকিৎসার, তারই আলোকে লো মলিকুলার হেপারিন এটি অত্যন্ত কার্যকর ওষুধ এই ধরনের সিচুয়েশনে আমরা দিয়ে থাকি। কিন্তু যখন তিনি নিতে পারেন না,
তখন তাদেরকে মুখে খাওয়ার ওষুধ একই রকমের রক্তপাতকের ওষুধ রিভারক্সাবান বা রিভারক্স ওষুধটি দিয়ে থাকি। কিন্তু গাইডলাইন বলে যে ইনজেকশনটি আগে নিতে হবে 10 দিন বা 15 দিন, অনেক সময় কারো কারো ক্ষেত্রে আরো বেশি দিন দিতে থাকি। যখন রোগী বাড়িতে যাবে তখন বাড়িতে আমরা 1 মাস 2 মাস কারো কারো ক্ষেত্রে বিশেষ করে আইসিইউ ভর্তি রোগীদেরকে আমরা দিয়ে থাকি রিভারক্সাবান। প্রশ্ন হলো যদি তার চিকিৎসকে তাকে দিয়ে থাকেন সেটি আসলে তাকে গুরুত্বের সাথে বিবেচনা করে দিয়েছেন। যদি মনে করেন তিনি রোগীর যে তিনি এখন আগের থেকে সুস্থ বোধ করেন এবং তার যেহেতু প্রেশার আছে সঙ্গে ডায়াবেটিস আছে কিনা সব বিষয় মিলে রিভারক্সাবানটি তিনি খেলে কোনো অসুবিধা নেই, কিছুটা প্রোটেকশন দেবে। তবে লো মলিকুলার ওয়েট হেপারিন বা অ্যালেক্সা সেটি কিন্তু হাসপাতালে আমরা দিয়ে থাকি এবং গুরুতর রোগীদের ক্ষেত্রে দিয়ে থাকি। নিশ্চয় তিনি আমার প্রশ্নের পরামর্শটি পেয়েছেন। আরেকজন যিনি প্রশ্ন করেন সালমান হাবিব, তার প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সাথেও কিন্তু কোভিড সম্পর্ক থাকতে আপনারা জানেন যে বর্তমান সময়ে যারা আপনার এই নাকে গন্ধ পাচ্ছেন না, কোভিড পরীক্ষা করে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে একটি কার্ডিনালসে তাদেরকে আমরা পজিটিভ পাচ্ছি। কিন্তু যেহেতু তার 9-10 দিন হয়েছে, অল্প সময় হয়েছে, আমরা বলছি যে যদি তার কোভিড টেস্টে করতে পারেন ভালো। তবে অনেক সময় ঠান্ডার কারণে কিন্তু আমরা অনেক সময় এরকম সমস্যা পেয়ে থাকি। আমরা কি স্টিম ইনহেলেশন দিয়ে থাকি, ট্যাবলেট অমিডন বা ডমপেডন 10 মিলিগ্রাম একটি করে 3 বেলা দিয়ে থাকি। তবে যদি নাকে গন্ধ না পান এক জিনিস, কিন্তু অনেক সময় আছে গন্ধটি যেমন সুগন্ধ বা দুর্গন্ধ এটি পার্থক্য করতে পারে না, গন্ধ না পাওয়াকে বলা হয় অ্যানোসমিয়া। আর অনেকে আছেন কোনো কোনো গন্ধই পাচ্ছেন না, সুগন্ধ দুর্গন্ধ এটিকে ডিফারেন্সিয়েট করতে পারছেন না, সেটিকে বলে প্যারাসমিয়া, সেটি কিন্তু আরেকটু খারাপ। অর্থাৎ আমরা কোনো কিছুর যখন গন্ধ পাই নাকের মধ্যে একটি রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরের সাথে মস্তিষ্কের একটি সংযোগ, মস্তিষ্কের গভীরে একটি সংযোগ থাকে। এই সংযোগ স্থলে কোথাও না কোথাও সমস্যা হলে তিনি নাকের গন্ধ ঠিক মতো পাচ্ছেন না। আমরা বলবো আপাতত তিনি যে আমরা পরামর্শ দিয়েছি সেটা মেনে চলুন এবং ঠান্ডা যাতে না লাগান এবং স্টিম ইনহেলেশন গরম পানির ভাব নিতে থাকুন আর ব্রিদিং এক্সারসাইজ করবে, জোরে জোরে শ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়বেন। এই বাড়িতে এই অভ্যাসগুলো করতে থাকুন, আস্তে আস্তে হয়তো এর সাথে একটু ভিটামিন এবং জিঙ্ক খাবেন, আমার বিশ্বাস আস্তে এবং এক্সারসাইজ করবেন আস্তে আস্তে ভালো হয়ে যাবেন। বেশি করে পানি। নুরজান নুরি প্রশ্ন করেছে তার বোন নার্গিসের জন্য, যার বয়স 38, স্বামীর বয়স 45, বিবাহিত জীবনে 13 বছর, তারা প্রথম থেকে কনসিভ করার চেষ্টা করছেন, ডাক্তার দেখে কোনো ফল পাননি, আইইউআইও করেছেন তাও হয়নি, আপু ডায়াবেটিস নেই, ভাইয়ের আছে এখন কন্ট্রোলে আছে, তাদের থাইরয়েডের সমস্যা নেই, ভাইয়ের সিমেন দুর্বল, কিছুদিন আগে ডাক্তার দেখিয়েছেন, ওষুধ দিয়েছে, নিউরোবি, জিওএস, জিঙ্ক 20, ওমেগা 3, ফ্যাটিম্যাক্স, ডেভি 10 মিলিগ্রাম, সপ্তাহে একটা করে দুধের সাথে খেতে বলেছে 6 সপ্তাহ। এখন তার আইইউআই করতে চাচ্ছেন না, ল্যাপ্রোস্কোপি না করে কি আইভিএফ করা যাবে কিনা, কোনটা করলে ভালো হয়, কোথায় থেকে করালে ভালো হয়? ডাক্তার শারমিন আব্বাসী অনেকগুলো প্রশ্ন করেছেন। হ্যাঁ, এই ধরনের জটিল কেসগুলো আমরা সাধারণত ওনাদেরকে অ্যাডভাইস করি যে ইনফার্টিলিটি স্পেশালিস্ট যারা শুধুমাত্রই ডেডিকেটলি আমরা যারা শুধু এই ধরনের রোগী নিয়ে কাজ করি তাদের সাথে আসলে পরামর্শ করে সাক্ষাৎ আসলে এই ধরনের চিকিৎসাগুলো নিতে হবে। আপনারা যেহেতু ওভুলেশন ইনডিউসিং ড্রাগ নিয়েছেন, অর্থাৎ ডিফোটার যে ওষুধগুলো আছে সেগুলো নিয়েছেন, তারপরে প্রেগন্যান্সি হয়নি, সেকেন্ডলি আইইউআই একবার করা হয়েছে তারপরেও প্রেগন্যান্সি হয়নি, প্রেগন্যান্সি না হওয়ার যে কারণগুলো থাকে, মহিলাদের জরায়ুতে প্রবলেম, এটি আপনার নেই, আপনার ওভুলেশনও হচ্ছে, আপনার ডায়াবেটিস নেই, থাইরয়েড সমস্যাও নেই, তাহলে আপনার কি হতে পারে, একমাত্র টিউব যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আমরা যতই আইইউআই করি আপনার কিন্তু নর্মাল প্রেগন্যান্সি হবে না। তাহলে নেক্সট স্টেপ হিসেবে আপনার জন্য একেবারে ম্যান্ডেটরি বা বেছে নেওয়া উচিত, বা আপনি যদি বলেন ইথিক্যালি আপনার জন্য কোনটা পারফেক্ট, সেটা হচ্ছে ল্যাপ্রোস্কোপি। কারণ ল্যাপ্রোস্কোপি আপনাকে গাইড করবে ইন ফিউচারে আপনার আসলে কোনো ধরনের সম্ভাবনা আছে কিনা ন্যাচারালি প্রেগন্যান্সি হওয়ার, অথবা ওভুলেশন ইনডিউসিং, অথবা আইইউআই করে হওয়ার, অথবা আপনাকে একেবারেই ডিরেক্ট এই মুহূর্তে আইভিএফ এ যেতে হবে কিনা সেই জায়গাটি। সেকেন্ড হচ্ছে 13 বছর বিয়ে হয়েছে এখনো যেহেতু প্রেগন্যান্সি হয়নি, আরেকটা জিনিস দেখার বিষয় আছে এখানে, সেটা হচ্ছে ওভারিয়ান রিজার্ভ, অর্থাৎ ওভারির কি কাজ করার ক্ষমতা অনেক অংশে কমে গেছে কিনা। আমরা বাংলাদেশে এখন সাধারণত এই ধরনের সমস্যাগুলো 40-এর পরে পাওয়ার কথা, কিন্তু এখন আমরা 30 বছরের কাছাকাছি অনেক মেয়েদের এটি পাচ্ছি যে ওভারি রিজার্ভ কমে যাচ্ছে। এক্ষেত্রে সিম্পল একটা AMH টেস্ট যদি উনি করেন তাহলে কিন্তু আমরা বলে দিতে পারি কি অবস্থা। সেকেন্ড হচ্ছে হাজবেন্ডের অনেক প্রবলেম আছে, কারণ ওনার ডায়াবেটিস আছে, এটাই একটা বড় কারণ প্রেগন্যান্সি না হওয়ার ক্ষেত্রে। সেকেন্ড উনি বলেছেন সেমেন অ্যানালাইসিস দুর্বল, অতএব এটাও আরেকটা বড় কারণ নর্মাল প্রেগন্যান্সি না হওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি টিউব খোলা থাকে তাহলে আইইউআই আপনাদের অপশন হতে পারে পরপর 3 মাস, সেটা যদি কাজ না করে আমরা বলবো যে ডিরেক্ট আপনাদেরকে আইভিএফ টা চুজ করাটাই বেস্ট একটা পন্থা হবে, যেটি আপনি আপনার প্রশ্নের মাধ্যমে আমার কাছে জানতে চাচ্ছিলেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আমরা আমাদের আয়োজনের একদম শেষ দিকে দাঁড়িয়ে আছি। খলিলুর রহমান একটি প্রশ্ন করেছিলেন তার সন্তানের জন্য, আজ প্রশ্নের উত্তর দিতে পারলাম না, নিশ্চয়ই কাল উত্তর দেওয়ার চেষ্টা করবো। ডাক্তার আবু সাইদ শিমুল, দুঃখিত প্রশ্নটি আপনার কাছে ছিল, নিশ্চয়ই আমরা কাল উত্তর দেওয়ার চেষ্টা করবো। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। যারা যেখান থেকে যুক্ত ছিলেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। শুভরাত্রি।